হ্যালো, সকলে আওয়াজ শুনতে পাচ্ছ? ঠিক আছে, চলো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। ভারতে নিম্নলিখিত অর্থাৎ নিচে উল্লেখিত যে চারটা অপশন আছে তার মধ্যে কোন সংস্থার কাজ শুধুমাত্র উপদেশমূলক প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে? কোনটা সঠিক answer? দেখো, ৪৪-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার আমি একটু ডিটেলসে বলার পর তোমরা বলবে, ঠিক আছে? রাজ্য আইনসভার সংগঠনে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়, ঠিক আছে? রাজ্যের যে আইনসভা আছে সেই রাজ্য আইনসভায় কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। বেশিরভাগ রাজ্যের একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। কি? বেশিরভাগ রাজ্যে কিন্তু এককক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বলো। হ্যালো। স্কলারশিপ? না, না। কি বলো তো? টাটা মানে ওটা কিসের? মানে যাদের আগে যারা, মানে নতুন যারা না, আগে হলেও হবে? শুধু এই বছর? ও, মানে আগে যাদের আগে যারা পাস করেছে হবে না? 60% নিয়ে? কত করে দেবে? একবারই? ভালো সিদ্ধান্ত। হুম। রতন টাটা ভালো, হ্যাঁ। হ্যাঁ। মুকেশ আম্বানি রিচার্জ বাড়াচ্ছে কেন? এদিকে অন্য কাজে বেশি ব্যয় করছে, বুঝতে পারছো? হ্যাঁ, সে তো অবশ্যই। দেখো তারপরে।
মানে লাইভ ক্লাস করার জন্য নাকি? ও, ঠিক আছে। দেখো, তোমার ল্যাপটপ আছে তাই তো? দেখো, অন্যদিকে কিছু রাজ্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। দেখো, বেশিরভাগ রাজ্যে কি বলেছি, এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আর কিছু কিছু রাজ্য আছে যেগুলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। বিধান পরিষদের সদস্যরা তারা পরোক্ষভাবে নির্বাচিত হন, যেটা হচ্ছে বিধানসভার সদস্য নির্বাচন প্রক্রিয়া থেকে ভিন্ন হয়ে থাকে। যে কোনো বিল সংক্রান্ত সকল ক্ষমতা বিধানসভার কাছে কিন্তু ন্যস্ত হয়ে থাকে, যে কোনো বিল। তাই বলা যাচ্ছে যে কেন্দ্রের রাজ্যসভার তুলনায় বিধান পরিষদের গুরুত্ব, অবস্থান এবং কর্তৃত্ব অনেক সীমিত রয়েছে। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার? রাজ্য বিধান পরিষদ। রাজ্য বিধান পরিষদ সঠিক অ্যান্সার, বুঝতে পেরেছো? রাজ্য বিধান পরিষদ সঠিক অ্যান্সার। এসএসসি জিডি কনস্টেবল এক্সাম, এসএসসি জিডি কনস্টেবল 2022, সেখানে প্রশ্ন করা হচ্ছে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতে দারিদ্র্য সীমা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনা করে? অর্থ মন্ত্রণালয়, আরবিআই, সিএসও, আরবিআই নাকি এনএসএসও, কোনটা? নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতে দারিদ্র্য সীমা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনা করে? সঠিক অ্যান্সার কারোর জানা আছে? এনএসএসও ইজ দ্য রাইট অ্যান্সার। এনএসএসওর ফুল ফর্ম কারোর জানা আছে? এনএসএসওর ফুল ফর্ম কারোর জানা আছে? এনএসএসও, এন এ হচ্ছে ন্যাশনাল, এস এ হচ্ছে স্যাম্পল, এস এ হচ্ছে সার্ভে, ও এ হচ্ছে অফিস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এটা হচ্ছে ভারতে নমুনা সমীক্ষা পরিচালনার জন্য দায়ী সংস্থা, যার মধ্যে দারিদ্র্য রেখা গণনার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। কত দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে কি কমেছে, ঠিক আছে, এই এনএসএসওর মাধ্যমে গণনা করা হয়ে থাকে। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, এই এনএসএসও ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে কাজ করে থাকে। এটি ভারতের বৃহত্তম সংস্থাগুলির মধ্যে একটা, যা দেশের বিভিন্ন আর্থ সামাজিক দিকগুলির মধ্যে ওপর ভিত্তি করে এটা কিন্তু তৈরি করা হয়েছে। এনএসএসও এর আয়, এর ব্যয়, ঠিক আছে, কর্মসংস্থান এবং তাহলে কি বললাম, এনএসএসও আয়, ব্যয়, কর্মসংস্থান এবং দারিদ্র্য সহ বিভিন্ন আর্থসামাজিক সূচকের তথ্য কিন্তু সংগ্রহের জন্য এটা এটা কি করে, নিয়মিত পারিবারিক জরিপ পরিচালনা করতে থাকে, ঠিক আছে। আর এটা যেটা বলেছিলাম সিএসও, এটি হচ্ছে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস যাকে বলা হয়, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস, বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে এটা আরেকটা সংস্থা, যেটা হচ্ছে জাতীয় আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্যান্য অর্থনৈতিক সূচক সহ বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য সংকলন করে থাকে, ঠিক আছে। আরেকটা যেটা বলেছিলাম আরবিআই, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থমন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই দারিদ্র্য সীমা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনার সাথে সরাসরি জড়িত নয় কিন্তু এটি,
এটা কিন্তু অর্থমন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক হচ্ছে একটা অর্থমন্ত্রক, যেটা হচ্ছে দারিদ্র্য সীমা গণনার জন্য এটা কিন্তু জড়িত নয়। ঠিক আছে, তবে এটি আমরা ধরতে পারি নীতি নির্ধারণ এবং অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যে যে এনএসএসও এবং সিএসও এর মতো সংস্থাগুলো দ্বারা সরবরাহিত হয়, এগুলো কিন্তু এই আরবিআই এর সঙ্গে মোটেও জড়িত নয়। আরবিআই আর এনএসএসও আর সিএসও এগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, আরবিআই থেকে এই দুটোর থেকে আরবিআই কিন্তু অনেকটা ভিন্ন প্রকৃতির। ঠিক আছে, এটা তো ক্লাস নিয়েছি আরবিআই এর, ক্লাসের রেকর্ডটা দেওয়া হয়নি, এবার আমাকে মনে করে দেবে। পরবর্তী প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন এক্সামে এসেছিল 2021 সালে। ডাব্লিউবিসিএস মেন এক্সামে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতে কৃষি ও গ্রামীণ উন্নয়নের ঋণের চাহিদা দেখায়? এফসিআই, আইবিডিআই, নাবার্ড। নাবার্ড, নাবার্ড, NABARD। ঠিক আছে, নাবার্ড নাকি ICAR, কোনটা হবে? ICAR। নাবার্ড ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, নাবার্ড জাতীয় ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, জাতীয় ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড, যেটা হচ্ছে গ্রামীণ ভারতের একীকরণের জন্য একটা শীর্ষ সংস্থা, যেটা হচ্ছে 12ই জুলাই, কত, 12ই জুলাই, এই 12ই জুলাই 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই নাবার্ড। কৃষি বা গ্রামীণ অকৃষি খাতকে উন্নত করে গ্রামীণ ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। নাবার্ড ভারতের কৃষি ও গ্রামীণ উন্নয়নের ঋণের চাহিদা দেখায়। ঠিক আছে, 2022 সাল 2022 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হওয়ার 40 বছর পূর্ণ করেছে। আর এটা এখন কত বছর পূর্ণ করেছে? 2022 যদি 40 বছর হয়, এখন কত সাল? 24 সাল, অর্থাৎ 42 বছর কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি নাবার্ডের কয়েকটা কার্যাবলী দেখি। ঠিক আছে, গ্রামীণ ঋণ ব্যবস্থার উন্নয়ন করে, পর্যবেক্ষণ এবং নির্দেশিকা, এবং নাবার্ড যে রাজ্যে যে সমবায় ব্যাংকগুলো আছে, ঠিক আছে, এবং জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলো আছে এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো পরিদর্শন করে থাকে কে? নাবার্ড। ঠিক আছে, কৃষি, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, গ্রামীণ শিল্প, হস্তশিল্প, গ্রামীণ অর্থনীতিতে অর্থায়নের উদ্দেশ্যে ভূমিকা পালন করে থাকে নাবার্ড। কৃষি খাতের উন্নয়নে অবদান রাখে নাবার্ড। ঠিক আছে, বিভিন্ন তহবিল সংগ্রহ করে, সরাসরি ঋণ প্রদান করে থাকে নাবার্ড। এরপরে চলে যাই ICAR, যেটা বলেছিলাম ICAR, তাই তো? ICAR ফুল ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ। ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এটি হচ্ছে কৃষির পাশাপাশি উদ্যান পালন, মৎস্য, প্রাণী বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কিন্তু শিক্ষা ও গবেষণার সমন্বয় করে থাকে, এবং সমন্বয় ও গাইড করার জন্য এটি কাজ করে থাকে। সব এগুলোকে গাইড করে। ঠিক আছে, তারপরে চলে যাও IFCI। IFCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 1965 সালে সরকারি সংগ্রহ, ঠিক আছে, সরকারি সংগ্রহ, সঞ্চয়, পরিবহন এবং খাদ্যশস্য বিতরণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, IFCI। 1983 সালে কেন্দ্র আর রাজ্য সম্পর্কের বিষয়ে সরকার নিম্নলিখিত
কোন কমিশনকে নিযুক্ত করেছিলেন? আচ্ছা, সকলে বলছো কি কমিশন? দত্ত কমিশন। আগে বলো তো সরকারিয়া কমিশন। এই অপশান সিতে দেখতে পেয়েছো? অপশান সি। হ্যালো, সঠিক অ্যান্সার হচ্ছে এটাই। এই সরকারিয়া কমিশন যেটা হচ্ছে 1983 সালে ইন্দিরা গান্ধী সরকারিয়া কমিশন নিযুক্ত করেছিলেন। রাজ্য এবং ভারতের ইউনিয়নের মধ্যে সম্পর্ক পরীক্ষা করার জন্য এই কমিশনটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সরকারিয়া কমিশন কত সালে? 1983 সালের জুন মাসে ভারত জুন মাসে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। সরকারিয়া কমিশনের চারটি ছিল দেশের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতার সম্পর্ক এবং ভারসাম্য নিরীক্ষণ করা এবং ভারতের সংবিধানের কাঠামোর প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ প্রদান করা। ভারতের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজিন্দর সিং সরকারিয়া নেতৃত্বের কমিশনের নামকরণ করা হয়। ঠিক আছে, তার রাজিন্দর সিং, যিনি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজিন্দর সিং সরকারিয়া নেতৃত্বের কমিশনের নামকরণ করা হয় এবং কমিশনের অন্য দুজন সদস্য ছিলেন শ্রী বি শিবরামন, আরেকজন ছিলেন ডক্টর এস আর সেন। শ্রী বি শিবরামন, আরেকজন ছিলেন ডক্টর এস আর সেন। ঠিক আছে, এবার প্রশ্ন আসা যাক। ডাব্লিউবিসিএস মেন এক্সামে এসেছিল, যেখানে বলা হচ্ছে কোন কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্ক পরীক্ষা করেছে? সরকারিয়া কমিশন। সরকারি কমিশন নয়, সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন, এটা দন্তেস আকার হবে না। সরকারিয়া কমিশন। কি বলেছি? এটা হচ্ছে 3 সদস্যের কমিশন। কটা সদস্য? 3টা সদস্যের নাম কি কি বললাম? শ্রী বি শিবরামন, ইনি হচ্ছে মন্ত্রী পরিষদের সচিব ছিলেন। ডক্টর এস আর সেন, যিনি হচ্ছে আইবিআরডি প্রাক্তন নির্বাহী পরিচালক ছিলেন। আরেকজন ছিলেন রমা সুব্রমণিয়ম, যিনি হচ্ছে সদস্য সচিব ছিলেন। সুব্রমণিয়ম, যিনি হচ্ছে সদস্য সচিব ছিলেন। ঠিক আছে, পরবর্তী অপশান ডিতে দেখতে পাচ্ছ কি আছে? অপশান ডিতে, অপশান ডিতে রাজা মান্নার কমিশন। রাজা মান্নার কমিটি বা কমিশন, যেটা হচ্ছে তামিলনাড়ু সরকার ডিএমকে, তামিলনাড়ু সরকার ডিএমকে, যেটা 1969 সালে ডক্টর পিভি রাজামান্নারের সভাপতিত্বে একটা 3 সদস্যের কমিটি নিযুক্ত করে। ঠিক আছে, এটা হচ্ছে রাজা মান্নার কমিটি নামে পরিচিত 1969 সালে। এটি কেন্দ্র রাজ্য সম্পর্কের পুরো প্রশ্নটি পরীক্ষা করা হয় এবং রাজ্যগুলির জন্য সর্বোচ্চ স্বায়ত্তশাসন সুরক্ষিত করার জন্য সংবিধানের সংশোধনের পরামর্শ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল এটি। তারপরে যে আরেকটা কমিশন আছে শ্রীকৃষ্ণ কমিশন। কি কমিশন? শ্রীকৃষ্ণ কমিশন। এই শ্রীকৃষ্ণ কমিশন যেটা হচ্ছে বিচারপতি বিএন শ্রীকৃষ্ণ কমিশনের বিচারপতি শ্রীকৃষ্ণের অধীনে মহারাষ্ট্র সরকার গঠন করেছিলেন। এই কমিশনটি বিচারপতি শ্রীকৃষ্ণের অধীনে মহারাষ্ট্র সরকার গঠন করেছিলেন এই শ্রীকৃষ্ণ কমিশন। ঠিক আছে, এটি বোম্বে দাঙ্গার কারণ অনুসন্ধানের জন্য গঠিত হয়েছিল। কি? বোম্বে যে দাঙ্গা হয়েছিল
সেই পম্পি দাঙ্গার কারণ অনুসন্ধানের জন্য এটি গঠিত হয়েছিল। 1998 সালে 1998 সালে পর্যন্ত 5 বছর ধরে তিনি ভুক্তভোগী সাক্ষী এবং অভিযুক্ত অপরাধীদের পরীক্ষা করেছিলেন। নাম কি? বিচারপতি শ্রীকৃষ্ণের, বিচারপতি শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ কমিশন এটা করেছিলেন, তত্ত্বাবধানে ছিলেন, শ্রীকৃষ্ণ কমিশনের তত্ত্বাবধানে ছিলেন। তারপরে যেটা খের কমিশন, ক্ষয়কার খের কমিশন, এই খের কমিশন যেটা হচ্ছে 1955 সালে বিজি খেরের চেয়ারম্যান, বিজি খেরের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, বিজি খের। এটি হচ্ছে 1956 সালে তার প্রতিবেদন পেশ করে এবং 1957 সালে সংসদে উপস্থাপন করা হয় এবং একটা যৌথ সংসদীয় কমিটি দ্বারা পরীক্ষা করা হয়। পরবর্তী প্রশ্ন চলে যাও, যেটা এসেছিল ডিএসএসবি পিজিটি ম্যাথ ফিমেল জেনারেল সেকশন এক্সাম 10ই জুলাই 2021 শিফট নম্বর 1। যেখানে প্রশ্ন করা হচ্ছে 1983 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্র রাজ্য সম্পর্কের ওপর নিচে কোন কমিশন, দেখো কত ধরনের প্রশ্ন আসছে, দেখো আমি এই নয় যে বিগত বছরের প্রশ্ন, আমি এটা করছি না যে বিগত বছরের প্রশ্নগুলো হুবহুব কপি করে তোমাদের সামনে তুলে ধরছি, কিন্তু না, টপিক অনুযায়ী যে রিলেটেড প্রশ্ন আগে তো বিগত এক্সামে এসেছিল সমস্ত এক্সামে, এবং পরবর্তী এক্সামে কোন রিলেটেড প্রশ্ন আসতে পারে এবং ডিটেলসও আলোচনা করছি, ওখান থেকেই কিন্তু খুঁটিনাটি পড়তে হবে, পেয়ে যাবে। ঠিক আছে, 1983 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর নিচের কোন কমিশনকে নিযুক্ত করেছিলেন? সরকারিয়া কমিশন। ঠিক আছে, চলো আরেকটা কমিশনের নাম উল্লেখ করছি, কমিশনগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে, এখান দিয়ে প্রশ্ন আসলে পেরে যাবে। দাঁড়াও এটা আলোচনা করে দেই, তারপর বলবে। বুঝতে পেরেছো? কালেলকর কমিশন, কালেলকর, কয়েকার লয়কার ল, কালেলকর কমিশন, যেটা হচ্ছে 29শে জানুয়ারি 1953 ভারতের রাষ্ট্রপতি কর্তৃক একটা অনগ্রসর শ্রেণী কমিশন নিয়োগ করেছিলেন, যার চেয়ারম্যান ছিলেন কাকা কালেলকার। কে? কাকা কালেলকার। তারই নাম অনুসারে কমিশনের নাম দেওয়া হয়েছিল কালেলকার কমিশন। এই কমিশন জনগণের কোনো অংশকে সামাজিক শিক্ষাগতভাবে পিছিয়ে দেওয়া উচিত কিনা তা বিবেচনা করে গৃহীত মানদণ্ড নির্ধারণ করতে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল সরকার থেকে এই কালেলকর কমিশনকে। অপশন বিতে যে দেখতে পাচ্ছ দত্ত কমিশন, এই দত্ত কমিটি বা দত্ত কমিশন যেটা হচ্ছে শিল্প লাইসেন্সিং নীতি তদন্ত কমিটি নামে পরিচিত। কি কমিটি? শিল্প লাইসেন্সিং নীতি তদন্ত কমিটি। শিল্প লাইসেন্সিং নীতি তদন্ত কমিটি সুবিমল দত্তের সভাপতিত্বে একচেটিয়া তদন্ত কমিশন এবং হাজারি কমিটির প্রতিবেদনের অনুসরণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি। এই কমিটির দায়িত্ব কি ছিল? ভারত সরকার এই কমিটিকে যে দায়িত্বগুলো দিয়েছিলেন, ভারতের যে লাইসেন্সিং ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে অনুসন্ধান করতে হবে, এবং এই কমিটি 1969 সালে জুলাই মাসে রিপোর্ট জমা দেয়। ঠিক আছে, হ্যালো, প্রশ্ন বলো, প্রশ্ন কি করেছিলে না বলো। হান্টার কমিশন, এগুলো তো আলোচনা করেছিলাম মনে হয়। হান্টার কমিশন যেখানে 1882 সালে হান্টার কমিশন স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্ব হয়েছিল এটি। ঠিক আছে, কার সভাপতিত্বে? 1882 সালে উইলিয়াম হান্টার, 1882 সালে উইলিয়াম হান্টারের সভাপতিত্বে হান্টার কমিশন। ঠিক আছে, ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিল যখন হান্টার কমিশন হয়েছে? তখন ভারতের তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড রিপন। লর্ড রিপন, রিপনের কাছে জেনারেল কাউন্সিল অফ এডুকেশনের অনুরোধের পর 1882 সালে 3রা এপ্রিল হান্টার কমিশন গঠন করা হয়।
ঠিক আছে, হান্টার কমিশন গঠন করা হয়। চলে যাও দিল্লি পুলিশ এক্সাম। দিল্লি পুলিশ এক্সাম এসেছিল কনস্টেবল, দিল্লি পুলিশ কনস্টেবল, প্রায় বিগত বছর এক্সাম দেখবে, সিট নম্বর 1 2020 সালে এক্সাম, যে শিক্ষা সংস্কারের জন্য লর্ড রিপন কত সালে হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন? 1882 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, স্যার উইলিয়াম হান্টার, যিনি ছিলেন একজন ভারতের সিভিল সার্ভিস অফিসার এবং ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। ঠিক আছে, এবং এই 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 কমিশনের কয়েকটা উদ্দেশ্য, হান্টার কমিশনের কয়েকটা উদ্দেশ্য ছিল, যেমন প্রাথমিক শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়ে ভারতের শিক্ষার বিভিন্ন দিক বিবেচনা করা। 1884 সালে 1854 সালে উডসের ডেসপ্যাচ নিচ্ছে, উডসের ডেসপ্যাচ সকলে জানো, এই ডেসপ্যাচ সম্প্রদানের বিষয়ে অনুসন্ধান করা হয়। ঠিক আছে, কি নিবার না লিভার? নিবাট, বানান বলো, বানান বলো, স্পেলিংটা বলো। ও নাবার্ড, নাবার একটু আগেই তো আলোচনা করেছি, যেটা হচ্ছে 1982 সালে 12ই জুলাই, তাই তো? এসএসসি সিজিএল এক্সামে এসেছিল এই প্রশ্নটি, নাবার্ড কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? এসএসসি সিজিএল এক্সামে এসেছিল, বুঝতে পেরেছো? প্রশ্নটি এসএসসি সিজিএল এক্সামে এসেছিল। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তাই তো? 12ই জুলাই 1982, শিবারণ্য কমিটির সুপারিশ, এটা শিবারণ্য কমিটি। ঠিক আছে, এটি ভারতের কৃষি এবং গ্রামীণ উন্নয়ন বিশেষত ব্যাংক যাকে বলা হয়। এর সদর দপ্তর হচ্ছে বোম্বাই অবস্থিত। কোথায়? নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? বোম্বাই। হ্যাঁ, বোম্বাই অবস্থিত। আচ্ছা, নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে জানো? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান ডক্টর হর্ষকুমার ভানওয়ালা। কে? ডক্টর হর্ষকুমার ভানওয়ালা, যিনি হচ্ছে 2018 সালের জুলাই থেকে নাবার্ডের বর্তমান চেয়ারম্যান পর্যন্ত রয়েছে। কত বছর হয়েছে? 6 বছর হয়ে গেল, বুঝতে পেরেছো? আরআরসি গ্রুপ ডি এক্সাম, আরআরসি গ্রুপ ডি এক্সাম, বিগত এক্সাম ফলো করো, 2018 সাল, শিপ নম্বর 2, জুলাই জুলাই 2018 থেকে নাবার্ডের চেয়ারম্যান কে? ডক্টর হর্ষকুমার ভানওয়ালা। ঠিক আছে, ক্যাপিটাল ইন্ডিয়া ফিনান্স লিমিটেড, ক্যাপিটাল ইন্ডিয়া ফিনান্স লিমিটেড ডক্টর হর্ষকুমার ভানসালিকে বা ভানওয়ালাকে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ করা হয়েছিল। ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি। ঠিক আছে, আইআইএম আহমেদাবাদ থেকে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তিনি পিএইচডি ডিগ্রিধারী আছে। ঠিক আছে, গোবিন্দ রাজুলি চিন্তলা, নাম সকলে শোনোনি হয়তো, গোবিন্দ রাজুলি চিন্তলা জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন ব্যাংকের নাবার্ডের বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, 2018 সাল থেকে হর্ষকুমার ভানওয়ালা পল্লী উন্নয়ন ব্যাংকের নাবার্ডের বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, এটা একটু তোমরা দেখবে তো, এটা মনে হচ্ছে গোবিন্দ রাজুলি চিন্তালা হবে বর্তমানে যে চেয়ারম্যান। আচ্ছা, একটু পরে আমি বলছি তোমার। রঘুরাম রাজন একজন ভারতীয় অর্থনীতিবিদ, যিনি হচ্ছে 2003 থেকে 2006 সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ ছিলেন। ঠিক আছে, আর বিবেক দেবরয়, যিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান ছিলেন। সুব্রমণ্যম স্বামী একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন এবং অর্থনীতি ছিলেন, তিনি হচ্ছে রাজ্যসভার সংসদে রয়েছেন। আচ্ছা, নাবার্ডের বর্তমান চেয়ারম্যান, তাই তো? কোনটা হবে এটা? 2024 সালে নাবার্ডের বর্তমান চেয়ারম্যান এটাই হবে, ডক্টর হর্ষকুমার ভানওয়ালা। ডক্টর হর্ষকুমার ভানওয়ালাই হবে।
নাবার্ডের বর্তমান চেয়ারম্যান গোবিন্দ রাজুলি চিন্তালা। আচ্ছা, এই অপশানে নাবার্ডের বর্তমান যে চেয়ারম্যান, আমার মনে গোবিন্দ রাজুলি চিন্তলাই হবে। গোবিন্দ রাজুলি চিন্তলা। আচ্ছা চলো, এই প্রশ্নের উত্তরটা দাও সকলে। ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসর বয়স 60 থেকে বৃদ্ধি করে 62 করা হয়? 60 থেকে 62। দেখো, 46-এর দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, 15তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। ঠিক আছে। ভারতীয় সংবিধান হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতির কার্যকালের মেয়াদ নির্ধারণ করেনি। এটা তো আমার মাথায় রাখতে হবে যে ভারতীয় সংবিধান কখনো কিন্তু হাইকোর্টের একজন বিচারপতির কার্যকালের যে মেয়াদ সেটা নির্ধারণ করতে পারে না। তবে সংবিধান এ বিষয়ে 4টি বিধান প্রদান করে থাকে। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতি, যিনি হচ্ছে 62 বছর বয়স না হওয়া পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন। ঠিক আছে। 1956 সালে 15তম সংবিধান সংশোধনী আইন দ্বারা অবসরের বয়স 60 থেকে পরিবর্তন করে 62 বছর করা হয়েছিল। 60 থেকে পরিবর্তন করে 62 করা হয়েছিল। কততম? 15তম। এবার দেখো, তফসিল নম্বর 7, আর্টিকেল নম্বর 7 সংশোধন করুন, যেখানে বলা হচ্ছে হাইকোর্টের বিচারকদের অবসরের সময় 60 থেকে বাড়িয়ে 62। বিচারক সংক্রান্ত নিয়মে যুক্তিযুক্ত ব্যাখ্যার জন্য, ঠিক আছে, কয়েকটা ছোট ছোট সংশোধন করা হয়। এগুলো হচ্ছে 1984 এবং 173 সংশোধন করা হয়েছে। ঠিক আছে, 3টা সংশোধন করা হয়েছে, 1984 আর 173। অনেকবার সংশোধন করা হয়েছে, শেষে যে সংশোধন করা হয়েছে 62। ঠিক আছে, 60 থেকে 62, এটা হচ্ছে 13তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার দেখো, ওই ধরনের প্রশ্ন ডিএসএসবি টিজিডি সোশ্যাল স্টাডি ফিমেল জেনারেল সেকশনে এসেছিল যে কোন সাংবিধানিক সংশোধন হাইকোর্টের বিচারকের অবসরের বয়স 60 থেকে 62 অবধি বাড়িয়েছে? কোনটা সঠিক অ্যান্সার তাইলে? 15তম সাংবিধানিক সংশোধন। হ্যাঁ, যেটা আছে 1963 সালে হয়েছিল। কত? এই আইনটি কত সালে? 1963 সালে 15তম সাংবিধানিক সংশোধন আইন 1963 সালে হয়েছিল। ঠিক আছে, 1963। 15তম সংবিধান সংশোধন আইন 1963, এটা হচ্ছে আঞ্চলিক সীমার মধ্যে যদি কার্যের কারণ উদ্ভূত হয় তবে উচ্চ আদালতকে তার আঞ্চলিক এখতিয়ারের বাইরে এমনকি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে রিট জারি করতে সক্ষম করা হয়। হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে যেখানে 62 করা হয়েছে। ঠিক আছে। এবার চলো, 17তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1964 সালে। কত? 1964 সালে এটা হয়েছিল 17তম সংবিধান। এখানে কি বলা হচ্ছে? ব্যক্তিগত চাষের অধীনে জমি অধিগ্রহণ নিষিদ্ধ যদি না জমির বাজার মূল্য ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হয়। দ্বিতীয়ত, নবম তফসিলে আরও 44টি আইন অন্তর্ভুক্ত করা রয়েছে। ঠিক আছে। এবার চলো 19তম যেটা হচ্ছে এই আইনটি 1966 সালে হয়েছিল। কত সালে? 1966 সালে। এখানে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের কর্তব্য স্পষ্ট করার জন্য 324 নম্বর ধারা সংশোধন করা হয়েছিল এখানে। এবার চলো 21তম সংবিধান সংশোধনী। 21তম সংবিধান সংশোধনের আইনের মাধ্যমে, যেটা হচ্ছে 1967, এই আইনটি 1967। এখানে কি বলা হচ্ছে যে অষ্টম তফসিলে সিন্ধি ভাষা 15তম আঞ্চলিক ভাষা হিসাবে অন্তর্ভুক্ত ছিল এখানে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যেমন
সাব ইঞ্জিনিয়ার সিভিল এক্সাম এসেছিল যে ভারতের হাইকোর্টের বিচারকের অবসর গ্রহণের বয়স কত? রাইট অ্যান্সার। ব্যাংকের থেকে প্রশ্ন। হুম হুম। ঠিক আছে, বলো। দেখো, বিশ্ব ব্যাংক, তাই তো? এই ব্যাংক সম্পর্কে একটা ক্লাসে আলোচনা হয়েছিল। এবার দেখো, প্রশ্নগুলো সবাই নোট করে নাও। বিশ্ব ব্যাংক যেটা হচ্ছে আইএমএফ, আইএমএফ তাই তো? আইএমএফ বা বিশ্ব ব্যাংক যেটা আছে 1944 সালে, কত সালে? 1944 সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেন উডস, নিউ হ্যাম্পশায়ারে, ঠিক আছে, ছিল একটি আন্তর্জাতিক সম্মেলনে তৈরি করা হয়েছিল এটি, ঠিক আছে, যেটা হচ্ছে বিশ্ব অর্থনীতি তৈরির লক্ষ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য এই কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে 1944 সালে এই বিশ্ব ব্যাংক কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। 1944 সালে বিশ্ব ব্যাংক কিন্তু 44 সালে কিন্তু বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। আচ্ছা, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়, কারো জানা আছে? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের। বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রধান কে? প্রেসিডেন্ট কে আছে বলো? বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট? অজয় বাঙ্গা কে? অজয় বাঙ্গা। আর প্রধান অর্থনীতিবিদ কে আছে? ইন্দরমিত গিল। ইন্দরমিত গিল। হ্যাঁ। আচ্ছা, বিশ্ব ব্যাংকের প্রকৃত নামটা কি বলো তো? ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের পুরো নাম হচ্ছে হ্যাঁ, এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি। আইবিআরডি 1944 সালে আইএমএফ এর সাথে ব্রিটেন উডস সম্মেলনের অধীনে প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, বিশ্ব ব্যাংক যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ, আইবিআরডি, হ্যাঁ, যদি প্রশ্ন করা হয় বিশ্ব ব্যাংক, আইবিআরডি, আইবিআরডি। দেখো, এটি হচ্ছে 1944 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে, এবং ধীর গতিতে শুরু হয় এটি। 1947 সালে ফ্রান্সে প্রথম ঋণ দেওয়া হয়েছিল এটিকে। তারপর 1970-এর দশকে এটি উন্নয়নশীল বিশ্বের দেশগুলিতে ঋণের ওপর দৃষ্টি নিবদ্ধন করে, ঠিক আছে, এবং 1980 সালের দশকে সেই মিশন থেকে সরে আসে এগুলো। এবার যদি প্রশ্ন করা হয় বিশ্ব ব্যাংকের ফুল ফর্ম, এই ধরনের প্রশ্ন থাকে বিশ্ব ব্যাংকের, যেমন কেভিসি টিজিটি এক্সাম এসেছিল, বিশ্ব ব্যাংকের ফুল ফর্ম। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। এর সদস্য সংখ্যা কত বলো তো? এর সদস্য সংখ্যা 189। তাহলে বিশ্ব ব্যাংকের জুলাই মাসে 1944 সালে গঠন করা হয়। সদস্য পদ 186 ছিল, 189 হয়ে গেছে। এটি প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ, এটি প্রতিষ্ঠা করেছিলেন জন মেনার্ড কেইনস, হেরি ডেক্সটার হোয়াইট। হ্যাঁ, বলো, তোমার আওয়াজটা কেটে কেটে আসতেছে, বলো।
তারপরে প্রশ্ন বলে যাও। কত সালে রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল, তাই তো? 1949 সালে। 1949 সালে রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। বুঝতে পেরেছো? তারপর রিজার্ভ ব্যাংকটা একটু আলোচনা করে দিই, তারপর ওদিকে যাচ্ছি। রিজার্ভ ব্যাংকটা একটু ডিটেলস আলোচনা করি, বুঝতে পেরেছো? রিজার্ভ ব্যাংক হচ্ছে আরবিআই, ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং নিয়ন্ত্রক সংস্থা ভারতের। এটি দেশের প্রধান অর্থপ্রদান ব্যবস্থা পরিচালনা করে থাকে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক। আরআরসি গ্রুপ ডি এক্সাম এসেছিল, যেখানে প্রশ্ন করা হচ্ছে আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল? 1949, তাই তো? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1948-এর ভিত্তিতে 1949 সালে 1 জানুয়ারি সাল থেকে জাতীয়করণ করা হয়েছিল এটি। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক। আচ্ছা, বর্তমান রিজার্ভ ব্যাংকের শক্তিকান্ত দাস নাম শুনেছো? শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 25তম অধ্যক্ষ হিসাবে কাজ করছেন, তাই তো? এখন পাল্টিয়েছে না, এটাই আছে তো মনে হচ্ছে। শক্তিকান্ত দাসই আছে, তাই তো? যিনি হচ্ছে 25তম। তিনি 2018 সালে 11ই ডিসেম্বর এসিসি দ্বারা 3 বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকে নিযুক্ত হয়েছিলেন। তিনি বিশ্বব্যাংক, এডিবি, এনডিবি এবং এআইআইবিতে ভারতের বিকল্প অধ্যক্ষ হিসাবে কাজ করেছেন। ঠিক আছে। রঘুরাম রাজন, যিনি হচ্ছে 2013 সালে 6 আগস্ট রঘুরাম রাজনকে 3 বছরের মেয়াদের জন্য রিজার্ভ ব্যাংকের অধ্যক্ষ করা হয়েছিল। যিনি তাহলে রঘুরাম রাজন হচ্ছে 23তম অধ্যক্ষ ছিলেন। কততম? 23তম। এগুলো থাকে। 25তম হচ্ছে কে? শক্তিকান্ত দাস। 23তম হচ্ছে রঘুরাম রাজন। হ্যাঁ, তারপরে প্রশ্ন করো। ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক যদি এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের বৃহত্তম। এর সদর দপ্তর কোথায় বলো তো? মুম্বাই। মুম্বাই। যদি প্রশ্ন করা হয় ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাবলিক সেক্টর। ভালো করে বলো, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, দাঁড়াও, একটু আর এটা একটু আলোচনা করে নেই। হ্যাঁ, দাঁড়াও, বলবে। ভারতের বৃহত্তম জাতীয়কৃত ব্যাংক কোনটি বলো তো? দেখো, না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, এটি ভারতের বৃহত্তম সরকারি খাতের ব্যাংক, যেটা হচ্ছে এসবিআই সদর দপ্তর মুম্বাই বলেছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক যেটা। চলো পরবর্তী প্রশ্ন বলো। দেখো, ভারতে কোন ব্যাংক বিদেশে শাখা খুলেছিলেন, এটা মনে হচ্ছে ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম যদি ধরা হয়, ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম জানা আছে? ব্যাংক অফ হিন্দুস্তান, ভারতে যেটা প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল, এনটিপিসি টায়ার ওয়ানে এসেছিল। ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান। এটা হচ্ছে 1770। হ্যাঁ, এটি এটি কিন্তু এখন আর নেই, তাই তো? আছে কি? এই ব্যাংকটা নেই আর। 1982 সালে বন্ধ, 1832 সালে মনে হয় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। কত? আচ্ছা,
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা হচ্ছে 1806 সালে হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। হ্যাঁ, যেটি যেটি ব্যাঙ্ক অফ কলকাতাও নামে পরিচিত। এসবিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক কত সালে ব্যাঙ্ক অফ কলকাতায় প্রতিষ্ঠা করা হয়েছিল বলতো? 1806 সালে। এটা থাকে, পরীক্ষায় থাকে। হুম। এই ব্যাংকের স্লোগান আছে, প্রতিটি ভারতীয়ের জন্য ব্যাংকার, স্লোগান। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1934-এর বিধান মেনেই 1935 সালে এপ্রিলে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। ভারতের প্রথম ভারতের প্রথম বিদেশি ব্যাংক যদি ধরা হয়, যেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক হবে। এই প্রশ্নটা তো, ভারতের প্রথম বিদেশি ব্যাংক, কি প্রশ্ন করেছিলে? বিদেশে শাখা খুলেছিলেন। ভারতের প্রথম বিদেশি ব্যাংক, এই তো সেম, সেম উত্তর, বিদেশি ব্যাংক আর বিদেশি ব্যাংকের শাখা সেম। ভারতের প্রথম বিদেশি ব্যাংক এটাই হবে, মার্কেন্টাইল ব্যাংক অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠা হচ্ছে 1853। মার্কেন্টাইল ব্যাংক অফ ইন্ডিয়া। আরেকটা যদি না, এই প্রশ্নটা না ঘুরিয়ে দিতে পারে। সরি সরি, এই প্রশ্নটা এভাবে হবে না। ভারতের প্রথম বিদেশি ব্যাংক যদি বলো, 1853 সালে মুম্বাইতে মার্কেন্টাইল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে বিদেশি ব্যাংক, বিদেশ থেকে এসেছিল এটা, ঠিক আছে, আমি ভুল বলছি। আর যদি বলা হয় কোন ভারতীয় ব্যাংক প্রথম ভারতের বাইরে শাখা চালু করেছিল, তাহলে ব্যাংক অফ ইন্ডিয়া হবে কি প্রথম ভারতীয় ব্যাংক, যেটি, হ্যাঁ, যেটি 1946 সালে লন্ডনে 1946 সালে লন্ডনে ভারতের বাইরে শাখা খুলেছিলেন। বুঝতে পেরেছো? হ্যাঁ। পরবর্তী প্রশ্ন। আর 4 মিনিট। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না। দেখো ভারতের যেটা আছে 2011 সালে, আমরা যদি দেখি 2011 সালের প্রথম দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চাইনা, কি বললাম? ইন্ডা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চাইনা, যেটা হচ্ছে 2011 সালে ভারতের আইসিবিসি, ভারতের ব্যাংকিং কার্যক্রম শুরু করার একটা লাইসেন্স লাভ করেছিলেন, যেটা আইসিবিসি 15 সেপ্টেম্বর 2011 সালে তাদের মুম্বাই শাখা উদ্বোধন করে। এটি ভারতের একটা মূল ভূখণ্ডে চীনা চীনা ব্যাংকের প্রথম শাখা উদ্বোধন করেছিল, বুঝতে পেরেছো? চীনা ব্যাংকে, আচ্ছা, এটা হচ্ছে চীনা ব্যাংকের প্রথম শাখা উদ্বোধন করেছিল এটা। চলো পরবর্তী প্রশ্ন। আর 3 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে, তাড়াতাড়ি। দেখো আমরা যদি দেখি ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক, এয়ারটেল ভারতীয় ভারতীয় এয়ারটেল, ভারতের প্রথম পেমেন্ট ব্যাংকের নাম কি? এয়ারটেল পেমেন্টস ব্যাংক। কি ব্যাংক? এয়ারটেল, এয়ারটেল পেমেন্ট ব্যাংকস। এবার যদি আমরা যদি দেখি ভারতের প্রতিষ্ঠা প্রথম ব্যাংকের নাম কি বলেছিলাম? ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান, তাই তো? ব্যাংক অফ হিন্দুস্তান, এটা হচ্ছে ভারতীয়। আর ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারত উপমহাদেশের প্রথম ব্যাংকের নাম কি? ব্যাংক অফ কলকাতা। 1806 সালে ব্যাংক অফ কলকাতা 1806 সালে 2 জুন প্রতিষ্ঠা করা হয়েছে। ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক যদি দেখি, ভারতীয় এয়ারটেল, জানুয়ারি 2017 সালে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, যেটা, বুঝতে পেরেছো, জানুয়ারি 2017 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। পেমেন্টস ব্যাংক, পেটিএম, পেটিএম পেমেন্টস ব্যাংক বা এয়ারটেল পেমেন্টস ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্টস ব্যাংক, ঠিক আছে, আদিত্য বিড়লা পেমেন্টস ব্যাংক, এগুলো নাম শুনেছো? আদিত্য বিড়লা। ভালো করে বলো। ভারতের কি বলেছিলে? ছাড়ো, আর কিছু প্রশ্ন আছে?
তাড়াতাড়ি। দেখো ভারতের প্রথম কম্পিউটার ইউজার ব্যাংক, এটা হচ্ছে এইচডিএফসি। আচ্ছা, এইচডিএফসি ব্যাংক কি হতে পারে? কম্পিউটার ইউজার ব্যাংক, তাই তো? ভারতের প্রথম কম্পিউটার ইউজ ব্যাংক, এটা হচ্ছে এইচডিএফসি হতে পারে। চলো এই প্রশ্ন পরে দেখা যাবে, এইসব প্রশ্ন থাকবে না হয়তো। চলো পরবর্তী প্রশ্ন বলো। অত প্রশ্ন দেবে না। দেখো ভারতীয় ব্যাংক ক্রেডিট কার্ড, যেটা হচ্ছে 1980 সালে, বুঝতে পেরেছো? কত সালে বলেছি? 1900? হ্যাঁ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লক্ষ্য করো ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল, জানা আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এক্সামে এসেছিল। এস এইচএসবিসি, এইচএসবিসি, এটা হচ্ছে ভারতবর্ষের যে প্রথম ব্যাংক যেটা হচ্ছে এটিএম পরিষেবা চালু করেছে। এই ব্যাংকটি, আচ্ছা, ভারতে এটিএম 1987 সালে, ঠিক আছে, এইচএসবিসি ব্যাংক চালু করেছিল। হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, এইচএসবিসির পুরো নাম। হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, বিশ্বের বৃহত্তম ব্যাংকিং এটা, বুঝতে পেরেছো? এই ব্যাংকটি প্রায় 64 দেশের মধ্যে শাখা ছড়িয়ে রয়েছে এই ব্যাংকটি। এর সদর দপ্তর হচ্ছে হংকং এ আছে, বুঝতে পেরেছো? প্রতিষ্ঠাতা হচ্ছে টমাস সাদারল্যান্ড। 1959 সালে থেকে ভারতে ব্যাংকিং শিল্পের বিকাশ সক্রিয় করেছিল এটি। আর এটিএম এর পুরো নাম কি? অটোমেটেড টেলার মেশিন, তাই তো? আর তুমি যে প্রশ্ন করেছিলে, প্রশ্নটা আরেকবার বলো। ক্রেডিট কার্ড চালু করেছিলেন, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড যদি আমরা দেখি, ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক হবে, ওটা সেন্ট্রাল ব্যাংক হতে পারে। ভারতের সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, বুঝতে পেরেছো? 1961 সালে, 1961 সালে। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন করো। কি মোবাইল এটিএম? হ্যালো, আর শুনতে পাচ্ছ? কোন ব্যাংক প্রথম মোবাইল এটিএম? মোবাইল এটিএম, এইচএসবিসি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ওটাই হবে। বা আইসিআইসিআই। আর যদি এটিএম বলো, এটিএম তো বলেছি এইচএসবিসি, এইচএসবিসি। এই প্রশ্ন এসেছিল, নিচের কোন ব্যাংক ভারতের প্রথম এটিএম চালু করে, নিচের কোন ব্যাংক? এইচএসবিসি। আচ্ছা, এইচডিএফসি ব্যাংকের প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল বলতে পারবে? এইচডিএফসি ব্যাংক জানো? এইচডিএফসি ব্যাংক আছে তো? হ্যাঁ, এইচডিএফসি ব্যাংক যেটা হয়েছিল 1964 সালে। কত? 1964 সালে। বর্তমান, হ্যাঁ, সদর দপ্তর মুম্বাই, সদর দপ্তর মুম্বাই। আর আইসিআইসিআই, আইসিআইসিআই এর প্রতিষ্ঠা 1994।
আচ্ছা সরি, এইচডিএফসি ব্যাংক 1994 হবে, 64 না 1994। আর আইসিসিআইও 1994, সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ে, মুম্বাই। আর অ্যাক্সিস ব্যাংক, নাম শুনেছো অ্যাক্সিস ব্যাংক, 1993 সালে, সদর দপ্তর হচ্ছে মুম্বাই, সব মুম্বাই। বুঝতে পেরেছো? হ্যাঁ মুম্বাই শহর, সব মুম্বাই শহর। চলো এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসই ছিল, আরবিআই এর সমস্ত পাঠিয়ে দেবো, আমি দেখতে হবে, অনেকদিন আগে ক্লাস করেছি।